ছোট্ট এক ছুটির অবসরে আজ আবার বেরিয়ে পড়লাম নতুন এক বেড়াবার ঠিকানায়। আজকের যাবার ঠিকানা নির্জন এক সমুদ্র সৈকতে, যেখানে খোলা আকাশ দিগন্তে মিশে গেছে সাগরের সাথে। বিস্তীর্ণ নির্জন বালুকাবেলা, যেখানে আলতো হাওয়ায় মাথা দোলায় ঘন ঝাউবনের সারি, যেখানে মনোরম সূর্যাস্ত আর সাদা বালির সৈকত জুড়ে লাল কাঁকড়া লুকোচুরি। শহরের কোলাহলকে পিছনে ফেলে 16 নম্বর জাতীয় সড়ক ধরলাম। চলতে চলতে দূর থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের চিমনি জানান দিল কোলাঘাটে পৌঁছে গেছি। মিনিট 5 চায়ের বিরতি, তারপর কোলাঘাট থেকে বাঁ দিকের রাস্তা ধরে সোজা নন্দকুমার। এ পথের দৃশ্যটিও ভারী সুন্দর। এখন বর্ষাকাল, তাই চারিদিকটা সবুজ আর সবুজ। মাঠে মাঠে ধান বোনার কাজ চলছে। এখানে আর একটা ছোট্ট বিরতি। খুব গরম, তাই ডাবের জলে গলা ভিজিয়ে আবার যাত্রা করলাম। কাঁথি শহর থেকে রূপসী বাইপাস হয়ে জুনপুটের রাস্তা ধরলাম। সমুদ্র বরাবর রাস্তা, একদিকে ঝাউবনের সারি আর অন্যদিকে চাষের জমি। চওড়া রাস্তা ধরে চলতে চলতে ডান দিকে বাঁক নিয়ে একটা মোড়েমে রাস্তা ধরলাম। কিছুটা এগিয়ে ঘন গাছগাছালি ঘেরা সরু রাস্তা ধরতেই সমুদ্র আর সৈকতে আছড়ে পড়া ঢেউগুলোকে চোখে পড়বে। আর এসব দেখতে দেখতে দ্রুত পৌঁছে গেলাম আজকের ঠিকানা কানাইচট্টাতে। কানাইচট্টা সমুদ্র পাড়ে অল্প বসতির এক ছোট্ট গ্রাম, সোনাঝুরি আর ঝাউয়ের জঙ্গলে ঢাকা। বন্ধুরা, তো পৌঁছে গেছি কানাইচট্টা নেচার স্টের একদম মূল গেটে। জায়গাটা কোথায় আপনাদের একবার বলি। এটা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একেবারে পূর্ব দিকটাতে, অর্থাৎ দীঘা মন্দারমণি যে দিকটাতে, সেই উপকূলেই। এটার নাম হচ্ছে কানাইচট্টা সমুদ্র সৈকত। একেবারে সম্পূর্ণ একটা অফবিট জায়গা। বিস্তারিত জানতে হলে আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি বাকিটা সবই আমার ভিডিওতে জানাবো। পুরো যাত্রাপথের ক্লান্তিটা দূর হয়ে গেল আস্তে না আস্তে হাতে এক গ্লাস ঠান্ডা শরবত পেতেই। এখানেই আমাদের রাত্রিবাসের ঠিকানা। তোমার এখানে কিরম লাগছে? ভালো। কলকাতা ভালো না এখানটা ভালো? এখানটা। আবার আসবে? হ্যাঁ। আসতে যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে, তাই খাবার ডাক পড়েছে। তো তার আগে এক ঝলক আপনাদের এই চারিদিকের ক্যাম্পটাকে একটু দেখাই। চারদিকটা ঘুরে দেখতে দেখতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। খিদে পেয়ে গেছে, খাওয়ার টেবিলে ডাক পড়লো। এসে দেখলাম এলাহি আয়োজন। এখানে আমাদের দেওয়া হয়েছে সাদা ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, আমুদি মাছ ভাজা আর ভেটকি মাছের কালিয়া, ডাল, কুমড়োর ঘন্ট সজনে ডাঁটা দিয়ে। এদিকে আছে চাটনি আর ঘি, লেবু, লঙ্কা। সব থেকে যেটা ভালো লাগছে, খাওয়াটা যাই হোক, এই প্রকৃতির মাঝখানে বসে এই যে আমরা খাচ্ছি সোনাঝুরির জঙ্গলের মধ্যে, এটাই একটা বড় পাওনা। যারা নির্জন আর নিরালাতে দুটো দিন কাটাতে চান, তাদের কাছে এ এক দারুণ জায়গা। চারদিকটা আপনি দেখলেই বুঝতে পারবেন পুরো সোনাঝুরির জঙ্গলে ঘেরা। আর
একেবারে শুনশান। একটা ডাবল সাইজের বেড, সাদা বিছানা, দুখানা বালিশ, এদিকটাতে একটা কিট আছে, কি আছে সেটা পরে দেখাচ্ছি, একটা টেবিল, জলের ফ্লাস্ক, দুটো গ্লাস আছে, নিচে একটা টাওয়েল রাখা আছে, আর এইখানে চার্জিং পয়েন্ট আছে। চাইলে আপনি আপনার যা কিছু চার্জ দেওয়ার ইনক্লুডিং মোবাইল সব, আর একটা ফ্যান রাখা আছে। এক কথায় খুবই সুন্দর। নেচার ক্যাম্পের পিছন দিকের সোনাঝুরির জঙ্গলে দোলনায় বসে একটু আরাম করছি। শুনতে পাচ্ছেন সমুদ্রের গর্জন? এখান থেকে মাত্র 200 মিটার দূরে সমুদ্র, আমরা যাব সেখানে। তবে এখানকার নিরিবিলিটা আগে উপভোগ করি। চারদিকটা একেবারে নিস্তব্ধ, কোনো শব্দ নেই, শুধুমাত্র সমুদ্রের গর্জন ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। এই নেচার স্টের সামনে দাঁড়িয়ে আছি, মানে ভাবতেই পাচ্ছি না, সামনে ঝাউবন আর ঠিক তার ওপারটাতে সমুদ্র। মানে এখানে দাঁড়িয়ে সমুদ্রের আওয়াজটা পাচ্ছি। আর মানে এই দিকটার মানে তো কথাই না, পুরো জঙ্গলের মধ্যে আমরা এখানে থাকবো, মানে এটা আমি ভাবতেই পাচ্ছি না। ভীষণ এক্সাইটেড। ঠিক তাই, সমুদ্রের গর্জন আমারও কানে আসছে। খুব এক্সাইটেড হচ্ছি যে কখন সমুদ্রের কাছে যাব। কিন্তু তার আগে এই দিকটাকে একবার দেখাই। দেখুন, গ্রামের সরু মেঠো পথ, বাঁশ গাছের জঙ্গল দিয়ে ঘেরা, আর এদিকে ছোট ছোট কুঠির। এই হচ্ছে গ্রাম্য জীবন, শান্ত নিস্তব্ধ গ্রাম্য জীবন। এখানে ছোট ছোট মানুষের ছোট ছোট আশা নিয়ে মানুষ বেঁচে আছে, আর আমরা এসে খুব খুশি এসব দেখে। কানাইচট্টাতে পৌঁছানোর পর সব কিছু সারতেই বেশ খানিকটা দেরি হয়ে গেল, তাই বিকালের দিকটা আশপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। রাস্তার যেদিকে সমুদ্র, সে পাশটাতে অসংখ্য মাছের ভেড়ি। প্রথমেই গেলাম বাকিপুর সমুদ্র সৈকতে। রাস্তার পাশ ধরে সমুদ্র বরাবর উঁচু বাঁধ। উঁচু বাঁধের চড়াই পেরিয়ে উপরে এসে দাঁড়াতেই মুহূর্তে দৃশ্যপট পাল্টে গেল। সীমাহীন সমুদ্র, ঢেউগুলো আছড়ে পড়ছে তীরের পায়ে। বাঁধের উপর থেকে সমুদ্র বেশ কিছুটা নিচে। দূরে বেশ কিছু ট্রলার আর জাহাজের আনাগোনা। বোল্ডার পেরিয়ে নামা সম্ভব নয়, আশপাশে কোনো রাস্তাও দেখতে পেলাম না। এখানে সমুদ্রের পাড়টা বাঁধানো, কেউ বসতে চাইলে এখানেই বসতে হবে। সমুদ্র দেখা হলো, এবার গন্তব্য পেটুয়াঘাট মৎস্য কেন্দ্র। এটি হিজলি নদীর মোহনায় অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য বন্দর। ভিতরে প্রবেশ করতেই মনে হলো এ এক অন্য জগৎ। গেরুয়া রঙের অসংখ্য ট্রলার দাঁড়িয়ে আছে জেটিঘাটগুলোতে, প্রত্যেকের আলাদা নাম আর ডিজাইন। একদিকে মাছ সংরক্ষণের জন্য হিমঘর, অন্যদিকে অসংখ্য কন্টেনার, মাছ ধরার অসংখ্য সামগ্রী। ট্রলারে যে মাছ ধরা হয় সেগুলো প্রথমে ক্রেট ভর্তি করা হয়, পরে সেগুলিকে এনে এই কন্টেনারে ভরে দেওয়া হয়।
মূল জেটিঘাটে পৌঁছাতেই আরও অবাক হলাম। গভীর সমুদ্রে দূর থেকে সহজেই চোখে পড়ার জন্য এই গেরুয়া রং। প্রতিটা ট্রলারে অসংখ্য যন্ত্রপাতি আর দড়াদড়ির মাঝখানে উঁচু বাঁশের মাথায় ভারতের পতাকা উঠছে। অসংখ্য মৎস্যজীবী ভাইরা হাজারো কাজের সঙ্গে যুক্ত এখানে। ওদের এই ঝুঁকিপূর্ণ জীবনকে ভাবতে বড় অবাক লাগে। মৎস্য বন্দরের চারদিকটা বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। পেটুয়াঘাট মৎস্য বন্দরকে বিদায় জানিয়ে দরিয়াপুর লাইট হাউসের উদ্দেশ্যে যাত্রা করলাম। এটা সেই দরিয়াপুরের বিখ্যাত লাইট হাউস। 1943 সালে ইংরেজ সরকার এটা প্রথম তৈরি করেছিলেন। তারপরে তখন এটা স্টিলের তৈরি ছিল আর গ্যাসের আলোতে জ্বলতো। তারপর 1968 সালে আবার এটাকে রিনোভেশন করা হয়। তখন এর উচ্চতা বাড়িয়ে 75 মিটার করা হয়। এর মূল কাজ হচ্ছে যে দূরে সমুদ্রে যখন জাহাজ চলাচল করে তখন এই বাতিস্তম্ভ থেকে আলো জ্বালিয়ে তার দিক নির্দেশ করা হয়। এবং এর উপরে উঠে আমরা দেখলাম এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্ব পর্যন্ত পাখির চোখে চারদিকটা দেখা যায়। দাঁড়িয়ে আছি দরিয়াপুর লাইট হাউসের একদম উপরে। এখন সূর্য ডুবে যাওয়ার পালা। উপর থেকে চারদিকটা কেমন দেখায় তা একবার দেখাচ্ছি। আর এখান থেকে ওই দিকটাতে অনেক দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এখন আকাশ পরিষ্কার থাকায় চারদিকটা পরিষ্কার দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত। দেখতে খুব ভালো লাগছে। লাইট হাউসের উপর থেকে চারদিকের দৃশ্যটা দেখে মন ভরে গেল। এবার আমাদের গন্তব্য কপালকুণ্ডলা মন্দির। এখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তি। আর এটি দরিয়াপুর, অদূরে রসুলপুর নদী। আর এখানে দূরে সেই শতাব্দী প্রাচীন শিব মন্দির। আর এই দরিয়াপুর আর দৌলতপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। এই দরিয়াপুর দৌলতপুরের পটভূমিতে তৈরি হয়েছিল তার বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা, যা আজও মানুষের কাছে এক চিরপরিচিত নাম। এরপরে আমরা গেলাম কপালকুণ্ডলা মন্দির দেখতে। আপনার নাম? আমার নাম ভূদেব জানা। উনি ভূদেব জানা, হ্যাঁ, যিনি শতাব্দী প্রাচীন এই কপালকুণ্ডলা মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং দেখাশোনা করেন। হ্যাঁ, উনি জানেন এই মন্দির সম্পর্কে এবং কপালকুণ্ডলা গল্পের সেই কাহিনী সম্পর্কে। বলি, আপনি বলুন, আপনি কি জানেন? সাগর সঙ্গম নবকুমার সাগর গেছিল। সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়ল, ভিড়ার পরে রান্না হবে, জারণ নেই। তখন নবকুমার গেল জারণ আনতে গিয়ে নবকুমার আর ফিরলো না। নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। একে কিন্তু বাঘে খায়নি, ফিরে এসেছিল। ফিরে এসে দেখে নৌকো ছেড়ে চলে গেছে। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালিকের হাতে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিল বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটাকে নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েটা ভাবলো যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন। সে দেখে ইতিহাসটা তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা আছে কিন্তু নদীর কিনারায়। এখানে জঙ্গলময়, প্রচণ্ড জঙ্গলের মধ্যে মন্দির ছিল। আর এইখানেই কপালকুণ্ডলা বই সিনেমা হচ্ছে। এইখানেই রঞ্জিত মল্লিক, মহুয়া, অজিতেশ বন্দ্যোপাধ্যায় শুটিং করেছিল কপালকুণ্ডলা বই। আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে নবকুমার কোথায় আটকানো ছিল, কোন পথ দিয়ে বেরিয়ে গেছে ভিতরে এখন দেখাচ্ছেন।
চলে আসুন, জিজ্ঞাসা করতে পারেন, চলে আসুন। তখন এখানে আটকানো থাকার এই পথ যেটাকে নিয়ে পালিয়ে গেছে, এই রাস্তাটা দিয়ে, এই জঙ্গলময়, প্রচণ্ড জঙ্গল। দেখবে আসুন, 200 বছর দিয়ে আমি এখানে দেখে দেবো আপনাদের। তো আমার সঙ্গে আসুন। এখানে বাবা চলে আসুন তো, এইখানে এখানে আসুন, এইখানে একটা আঙুল মারুন তো বাবা, এখানে একটা আঙুল মারুন। এত শক্ত, কবেকার মন্দির যখন দাঁড়িয়ে আছে কি করে, এত বটগাছ হয়েছিল, কিছুই কোনো ইয়ে হয় না, নষ্ট হয় না, ঠিক তাই, ফাটেনি, কিছুই হয়নি। ঠিক তাই। এদিক দিয়ে কোন দিক দিয়ে বেরিয়েছিল? হ্যাঁ, এই নষ্ট, এই জঙ্গলে চলে গেল আর কি। আচ্ছা, এদিকটা জঙ্গল, জঙ্গল, প্রচণ্ড জঙ্গল। মায়ের এপাশ দিয়ে রাস্তা আছে, এটাই জঙ্গল। এদিকে আসে, এটা জঙ্গলের মন্দির, সরকার পরিষ্কার করেছে। এখনকার দিনে এখনো দাঁড়িয়ে আছে মন্দির। এইখানে বাবু দেখাশোনা আমার করতে হয়। মন্দিরের ভিতরটা গাঢ় অন্ধকার, তাই মন্দিরের ভিতরে সব কিছুকে ভালোভাবে দেখা গেল না। শতাব্দী প্রাচীন ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে করতে ফেরার পথ ধরলাম। ফেরার পথে সেই শতাব্দী প্রাচীন বটগাছ আর শিব মন্দিরকে দর্শন করে গেলাম। এখন সূর্য ডুবে যাওয়ার পালা। ফেরার পথে আলো আঁধারিতে বাঁকিপুর সমুদ্র সৈকতে কয়েকটা মুহূর্ত কাটিয়ে ঘরের পথ ধরলাম। আস্তানায় ফিরে এলাম। চারদিকটার টেন্টগুলোতে আলো জ্বলে উঠেছে, দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে। বাইরের দিকটা গাঢ় ঘন অন্ধকার, চারদিকটা গাছগাছালির ফাঁকে অসংখ্য জোনাকি পোকা জ্বলছে। নিস্তব্ধ রাত্রিতে শুধু নির্জনতা ছাড়া এখানে আর কিছুই নেই। দূরের সমুদ্রের গর্জন ভেসে আসছে। একটু বাদেই বারবিকিউ হবে। এসব উপভোগ করতে করতে রাতের খাবারের ডাক পড়লো। আমরা খাবারের টেবিলে চলে এলাম। আজকে আসলে সকালবেলা বেরিয়েছি তো, আর সারাদিন ঘোরাঘুরির পর আমরা সবাই খুব টায়ার্ড। তো আবার রাত্রিরে এখন খাবার জন্য আমাদের ডাকলেন, আমরা এলাম। আজকে আমাদের খাবারে রাত্রিরে ডিনারে দেয়া হলো রুটি, পটল ভাজা, ডাল, ঝিঙের তরকারি, চিকেন, তার সঙ্গে স্যালাড। খাওয়া শেষ করে আমরা টেন্টে ঘুমাতে গেলাম। এখন একেবারে সকাল, চারদিকটা মেঘলা আকাশ। এখন আমরা যাব আমাদের বহুকাঙ্ক্ষিত সেই কানাইচট্টা সমুদ্র সৈকতে। এখন যাচ্ছি কানাইচট্টা সমুদ্র সৈকতে। এই দেখা যাচ্ছে সমুদ্রটা। আমরা একটু এগিয়ে গেলেই সমুদ্র দেখতে পাবো। এই দিকটাতে পুরো ম্যানগ্রোভের জঙ্গল, বিভিন্ন রকমের নোনা যে গাছ বা লতা গুল্ম, সেগুলো এই সাইডটা হয়ে আছে। ওই দিকটা পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। প্রথমবার একটা বিচে আসলাম যেখানে আমরা ছাড়া আর কেউ নেই। পুরো বিচ ফাঁকা, নির্জন একেবারে। আর এখানে এসে একটা জিনিস দেখছি যে এখানে আসতে গেলে পুরো জোয়ার ভাটার উপর নির্ভর করে আসতে হবে। কালকে বিকেলে যখন আসলাম তখন সমুদ্রের জল পুরো একেবারে এই অবধি ছিল। আজকে পুরো ভাটার টানে ওই সমুদ্র দূরে চলে গেছে।
বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি কানাইচট্টা সমুদ্র সৈকতে, একটা সম্পূর্ণ নির্জন সমুদ্র সৈকত, যার একদিকটা ঘন ঝাউবন আর একদিকটা বিস্তীর্ণ সমুদ্র। দূরে মাছ ধরার নৌকো, এখন জোয়ার নয় ভাটা, তাই সমুদ্র অনেকটা দূরে সরে গেছে। আকাশে মেঘলা আছে, তাই আলোর অত ঝলকানি নেই। কানাইচট্টা সমুদ্র সৈকতের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য, যদি আমরা দীঘা, মন্দারমণি, তাজপুরের দিক থেকে ধরি, তাহলে এই উপকূলের একদম শেষ নির্জন সমুদ্র সৈকত, অর্থাৎ এই দিকটা যে দেখতে পাচ্ছেন, এরপরে আর কোনো সমুদ্র সৈকত নেই। তো সেই জন্য এটা সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, একেবারে নির্জন, একেবারে নিরালা। লাল কাঁকড়া দৌড়োদৌড়ি, আর অনেক দূরে দুই একখানা মাছ ধরার নৌকা। যারা গভীর সমুদ্রে যেতে পারছে না, যারা এই কাছাকাছি মাছ ধরে, সেই রকম নৌকাগুলো দূরে মাছ ধরছে। কানাইচট্টা সমুদ্র সৈকত নিশ্চিতভাবে একটা নির্জন সমুদ্র সৈকত। যারা ভ্রমণ করতে ভালোবাসেন, নির্জন নিরলা সমুদ্র সৈকত যারা ভালোবাসেন, তাদের জন্য এটা এক আদর্শ বেড়াবার ঠিকানা। তবে খুব খারাপ লাগছে একটা জিনিস দেখে, এদিকের এই ঝাউবন, ঘন ঝাউবন এখনও আছে, তবে প্রকৃতির তাণ্ডবে হাজার হাজার গাছ উপড়ে গেছে এবং তারা এইভাবে পড়ে আছে। আর এই সমুদ্র সৈকতের একটা বিশেষ বৈশিষ্ট্য যে দীঘা, মন্দারমণির মতো এটা এতটা জনবহুল নয়, একেবারে নিরিবিলি। খুব দূরে দুই একজন জেলে ভাই ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না এখানে। দূরে সমুদ্রের উপরে বৃষ্টি নামছে, আর এখানে বেশিক্ষণ থাকা চলবে না। ফিরে যাচ্ছি কানাইচট্টা সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে। আশা রইল আবার একদিন আসব। খুব ভালো লাগলো এই নির্জন সমুদ্র সৈকতকে, এই ঝাউবন, এই সমুদ্র সৈকত, লাল কাঁকড়া, দূরে ভেসে যাওয়া নৌকা, আর আছড়ে পড়া সমুদ্রের ঢেউকে বিদায় জানিয়ে আমরা বাড়ির পথে যাত্রা করলাম। তাহলে আজকের মতো এখানেই ছুটি। খুব শীঘ্রই দেখা হবে আগামী ভিডিওতে।